হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে রেলওয়ে এক্সাম সম্পর্কিত কয়েকটি অঙ্ক আমি করাবো। তো রেলওয়ে স্পেশাল যে ক্লাসটা চলছে আজকে তার ক্লাস নাম্বার 6। ক্লাস নাম্বার 6-এ আমি এমন কতগুলি অঙ্ক তোমাদের সামনে আনছি যে অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে এসছে এবং যে টাইপটা বর্তমানে বা ভবিষ্যতে যে অঙ্ক পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা ক্লাসটাকে খুব ভালোভাবে ফলো করো এবং আজকে অনেক অঙ্ক হতে চলেছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এবং আমার সাথে থেকো। আশা করব তোমাদের আজকে যে অঙ্কগুলো দেখাবো সেই অঙ্কগুলোকে তোমরা করতে পারবে এবং শিখতে পারবে। নতুন যদি কেউ চ্যানেলে এসে থাকো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। আর একটা কথা তোমাদের বলবো যে নতুন যারা রয়েছে তাদের বলবো অবশ্যই চ্যানেলের একদম বেসিক লেভেলের অঙ্ক থেকে তোমরা ভিডিওগুলোকে দেখো এবং শেখার চেষ্টা করো। তোমাদের কিন্তু ওই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করব তোমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে যে জিনিস নিয়ে শুরু করব সেটা হচ্ছে রেলওয়ে এক্সাম, অর্থাৎ বিশেষ করে এনটিপিসি এক্সামকে টার্গেট করে আমি এগোচ্ছি, কেন খুব সামনে এনটিপিসি এক্সাম রয়েছে, সেইগুলোকে টার্গেটই রয়েছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সহজেই কিন্তু তোমাদের এই জিনিসগুলোকে মাথায় আসবে যে কোন ধরনের অঙ্ক এসছে এবং কোনগুলোকে আমাদের করতে হবে। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে প্রথম যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে, এ একটি কাজ করতে পারে 15 দিনে, বি এর থেকে 50% বেশি দক্ষ, তবে বি কতদিনের কাজটি শেষ করতে পারবে। এই যে অঙ্কটা এটা কিন্তু 2016 সালে এনটিপিসি এক্সামে এসছে। তো অবশ্যই তোমরা এই জিনিসটাকে একটু ফলো করবে। এনটিপিসি রেলওয়ে এনটিপিসি এক্সাম 2016-এ এই অঙ্কটা এসছে। তাহলে এটাকে আমরা সলভ করব কিভাবে? যারা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেছো আগের বেসিক থেকে তারা নিশ্চয়ই অঙ্কটাকে করতে পারবে, তারা অবশ্যই করে ফেলো, তারপরে অ্যান্সারটা মিলিয়ে নিও। কিন্তু যারা নতুন আছো তারা একবার দেখে নাও কিভাবে করবে। দেখো এ একটি কাজ করতে পারে 15 দিনে, আমাদের এখানে বলা রয়েছে একটি কাজ 15 দিনে করতে পারছে। বি এর থেকে 50% বেশি দক্ষ, বলা হয়েছে বি আবার এর থেকে 50% বেশি দক্ষ। তাহলে বি যদি এর থেকে 50% বেশি দক্ষ হয়, আমি ধরে নিলাম টোটাল কাজ হচ্ছে 100টা, অর্থাৎ এ যদি 100টা কাজ করতে পারে তাহলে বলতে পারি বি করতে পারবে 150টা কাজ, কারণ বলেছে 50% বেশি দক্ষ। কে বেশি দক্ষ? বি বেশি দক্ষ। তাহলে বি 150টা কাজ করতে পারছে, সেখানে এ করছে 100টা। এবার এই অনুসারে যদি আমি এটাকে কেটে ছোট করি তাহলে আসছে কত এখানে, ধরো 0 0 কেটে দিলাম, 3 5 15, 5 2 10। এই যে 3:2 অর্থাৎ অনুপাতে কনভার্ট করে নিলাম। তোমরা জানো, যারা আগের ভিডিওগুলোকে দেখেছো তারা জানো ভালো করে যে অঙ্ক করতে গেলে, যে কোনো ধরনের পাটিগণিত অঙ্ক করতে গেলে আমরা যদি অঙ্কগুলোকে অনুপাতে বা পার্সেন্টেজে নিয়ে আসতে পারি, অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সলভ করতে পারছি। তো এই অঙ্কটাকে অনুপাতে নিয়ে এসে দেখো কত তাড়াতাড়ি কত সহজে আমরা সলভ করতে পারবো। দেখো 3:2 হচ্ছে, এটা হচ্ছে তাদের দক্ষতার অনুপাত। কিন্তু যদি এটাকে দিনের অনুপাতে নিয়ে আসি, অর্থাৎ তাদের দক্ষতা বা তোমরা কাজের অনুপাতও বলতে পারো, যেহেতু আমি পরিমাণ বললাম কাজের অনুপাত, যদি এই কাজের অনুপাত থেকে আমরা সময়ের অনুপাতে নিয়ে আসি তখন কি হবে, এটাকে উল্টে যাবে, অর্থাৎ কাজ এবং সময় দুটো বিপরীত সম্পর্ক। তাহলে এটাকে সময়ের অনুপাতে নিয়ে আসলে হয়ে যাবে 2:3। এটা হচ্ছে তাদের সময়ের অনুপাত। কিন্তু আমাদের যে অঙ্কটা কিন্তু সময়ের অনুপাতেই বলে দিয়েছে, দেখো 15 দিন, তাহলে আমাদের অবশ্যই সেটাকে সময়ের অনুপাতে এনেই করতে হবে। তো যদি কখনো অঙ্কে তোমাকে কাজের অনুপাত বলে দেওয়া থাকে বা অনুপাতটা আমাদের কোনো কারণবশত তৈরি করতে হয়, তাহলে কিন্তু অঙ্কটাকে আমাদের সবসময় সময়ের অনুপাতে এনেই করতে হবে। তাহলে সময়ের অনুপাতে কি বলেছে, 2:3। তাহলে 2:3 যখন সময় অনুপাত আমরা বের করলাম, এবার এখানে হিসাব করে দেখো এ একটি কাজ করছে 15 দিন, তাহলে বলতে পারি এ 3 মানেই হচ্ছে 15। আমাদের সময় অনুপাত বের করে ফেলেছি 2:3।
তাহলে 3 মানে যদি 15 হয়, এটা 5 কত গুণ অবস্থায় আছে? 5 গুণ অবস্থাতে রয়েছে। সেম এটাও আমাদের 5 গুণ অবস্থাতে তৈরি করতে হবে। তাহলে 5 দুগুণই কত হচ্ছে? দেখো বির কাজটা আমাদের বেরিয়ে গেল। তাহলে বি এই কাজটি সম্পূর্ণ করবে 10 দিন। দেখো ইজি অঙ্ক, আমাদের শুধু কয়েকটা জিনিস জানলেই কিন্তু অঙ্কটাকে সলভ করতে পারছি। তো এই যে কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের এড়িয়ে যাওয়া উচিত না, সেগুলোকে সলভ করা উচিত এবং কিভাবে তাড়াতাড়ি করা যায়, কি টেকনিকে করা যায়, সেগুলোকে আমাদের ফলো করা উচিত এবং শেখা উচিত। তো দেখো আজকের ভিডিওর দ্বিতীয় অঙ্ক আমরা কিভাবে করতে পারি। দেখো আজকের ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি এনটিপিসি এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসছে সেই অনুসারে আজকের ভিডিওটা হচ্ছে। তো এনটিপিসি এক্সামে যে টাইপের অঙ্কগুলি এসছে, বিশেষ করে 2016কে এখন টার্গেট করে করছি, এরপরে পরবর্তী যে এনটিপিসিটা হয়েছে তার প্রশ্নগুলোকে আমরা আস্তে 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 সেগুলোকে সলভ করব। এরপরে গ্রুপ ডি আসবে নেক্সট, তারপরে যে ক্লাসগুলো আসবে সেগুলো হচ্ছে এবছর এক্সামে এনটিপিসি হোক গ্রুপ ডি হোক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে চলবে। তেমনি এর আগে আমি সাধারণত কিছু অঙ্ক ক্লাস, কিছু জিআই ক্লাস তোমাদের দিয়েছি। তো সেই অনুসারে এরপরে আমি শুরু করব, খুব শিগগিরই খুব তাড়াতাড়ি শুরু করব জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সের ক্লাস। তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে ভালো করে ফলো করো। যারা এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো আজকের ভিডিওর পরবর্তী অঙ্ক। তো আজকের ভিডিও পরবর্তী যে অঙ্কটা বলেছে 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ করতে পারে 12 দিনে। 6 জন পুরুষ ও 10 জন মহিলা ওই কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে এই যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক কিন্তু খুব সহজ হয়, একটু যদি কিছু বোঝা যায়, কয়েকটা টাইপ আছে সেগুলোকে একটু ফলো করলে কিন্তু অঙ্ক কিন্তু কমন পাওয়া যায়, তো টাইপ কমন পাওয়া যায়, একটু বুঝে নিয়ে করলেই হবে। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব? তাহলে দেখো এখানে বলা রয়েছে 3 জন পুরুষ। তাহলে 3 জন পুরুষ যদি বলা থাকে তাহলে অঙ্কটাকে আমাদের সলভ করতে গেলে যেভাবে করবে একটু ফলো করো। দেখো 3 জন পুরুষ যেহেতু বলেছে, 3 জন পুরুষ, 3 জন পুরুষ বা, এখানে দুটো জিনিস আমাদের ফলো করতে হবে, একটা হচ্ছে বা আর একটা হচ্ছে ও বা এবং। বা মানে হচ্ছে এটা অথবা ওটা, অর্থাৎ 3 জন পুরুষ, এখানে বা দিয়ে অঙ্কটাকে বলেছে, 3 জন পুরুষ ওই কাজটি 12 দিনে করতে পারে, আবার 5 জন মহিলা ওই কাজটি 12 দিনেই করতে পারে। এরা 3 জন পুরুষ আলাদা করে 12 দিনে, 5 জন মহিলা আলাদা করে 12 দিনে কাজটি করতে পারছে। কিন্তু অঙ্কে উত্তর চেয়েছে 6 জন পুরুষ ও 10 জন মহিলা একসাথে যদি কাজটা করে তবে কতদিনে করতে পারবে। এটা হচ্ছে মেন অঙ্কের ভাবটা বোঝাতে চেয়েছে। তাহলে আমরা বলতে পারি 3 জন পুরুষ একটি কাজ করতে পারে 12 দিনে, তেমনি 5 জন মহিলা ওই কাজটি করতে পারছে কতদিনে? 12 দিন। এবার অঙ্কে দেখো বলেছে 6 জন পুরুষ, পুরুষ মানে হচ্ছে ম্যান, আমরা ম্যান হিসেবে বিবেচনা করছি, আর 10 জন মহিলা মানে হচ্ছে ওম্যান, একত্রিত ভাবে কাজটি কতদিনে করতে পারবে। এইবার খেয়াল করো 3 জন পুরুষ একটি কাজ করছে 12 দিন, তাহলে 6 জন পুরুষ ওই কাজটি কতদিনে করবে? তাহলে 3 জন পুরুষ যদি একটি কাজ 12 দিনে করতে পারে তাহলে 6 জন পুরুষ নিশ্চয়ই তা হাফ দিনে করতে পারবে। এটা একদমই, কখনো তো বেড়ে যাবে না, কারণ যখনই পুরুষ সংখ্যা বাড়বে তখন কিন্তু, বা লোক সংখ্যা যখনই বাড়বে তখন কিন্তু দিন সংখ্যা কমে যাবে, কারণ আমরা জানি এটার মধ্যে ব্যস্ত সম্পর্ক। যদি লোক সংখ্যা কমে যেত তাহলে দিন সংখ্যা বেড়ে যেত। তাহলে এটা আমাদের ক্লিয়ার থাকা উচিত যে লোক সংখ্যা আর দিন সংখ্যা এরা দুজনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত যদি সম্পর্ক হয়, 3 জন পুরুষ 12 দিনে কাজটা যদি করতে পারে তাহলে 6 জন পুরুষ ওই কাজটি করতে পারবে 6 দিনে। তেমনি 5 জন মহিলা যদি 12 দিনে কাজটি করতে পারে তাহলে 10 জন মহিলা ওই কাজটি করতে পারবে 6 দিনে। তাহলে দেখো লোক সংখ্যা যখনই বেড়ে গেল দিন সংখ্যা তখন কি হলো? কমে গেল। এইটাই আমাদের মাথায় রাখতে হবে। এবার কি করতে হবে, যেহেতু একত্রিত কাজ তাহলে ম্যান এবং ওম্যান, ম্যান করছে 6 আর ওম্যান করছে 6, দুটোর মধ্যে লসাগু বের করতে হবে। লসাগু কত হলো? 6। তাহলে 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 থাকে, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, যোগফল কত হচ্ছে? 2।
এইবার ম্যান আর ওম্যান দুইজনে একত্রিত কাজ করতে পারবে 6/2, কেটে দিলে পড়ে থাকবে 3। তারা কতদিনে কাজটা করতে পারবে? 3 দিন সময় লাগবে দুইজনে মিলে একত্রিত কাজটা কমপ্লিট। দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক, একটু বুঝলে কিন্তু অঙ্কটা খুব ভালোভাবে করতে পারবে। এবার দেখো পরের অঙ্ক কি বলেছে, 100 থেকে 400 পর্যন্ত কতগুলি এমন সংখ্যা আছে যারা 4 এবং 6 দ্বারা পূর্ণ বিভাজ্য। এটাও এনটিপিসি 2016-তে এসছে। এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এটা কিন্তু বিভাজ্যতার অঙ্ক, অর্থাৎ নাম্বার সিস্টেমের অঙ্ক। তো নাম্বার সিস্টেম তো খুব ভালো করেই জানো যারা এই লাইনে রয়েছে। নাম্বার সিস্টেম খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন আসে। যেমন নাম্বার সিস্টেমের মধ্যে তোমার বিভাজ্যতা পড়ে, লসাগু গসাগু আসবে, স্কয়ার রুট আসবে, সিম্পলিফিকেশন আসবে, অনেক ধরনের অধ্যায়গুলো নিয়ে নাম্বার সিস্টেম করা হয়। মানে নাম্বার সম্পর্কিত যত অঙ্ক থাকে সব কিন্তু নাম্বার সিস্টেমের মধ্যে চলে আসে। তাহলে এই অঙ্কটাকে আমরা সলভ করব কি করে? এটা কিন্তু বিভাজ্যতার অঙ্ক। 100 থেকে 400 পর্যন্ত কতগুলি এমন সংখ্যা আছে যারা 4 এবং 6 দ্বারা পূর্ণ বিভাজ্য। এই ক্ষেত্রে আমাদের অঙ্ক করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে যে কোন সংখ্যা দ্বারা আমাদের বিভাজিত হচ্ছে। তাহলে অঙ্কে বলেছে 4 আর 6, তাহলে প্রথমে দুটো সংখ্যা বলে দিয়েছে, তাহলে প্রথমে এদের এলসিএম বের করতে হবে, অর্থাৎ লসাগু বের করতে হবে। তাহলে 4 এবং 6 এর লসাগু কত হবে? 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12। আমরা প্রথমে এদের এলসিএম বের করব। এবার কি করব? এবার যেটা এলসিএম বেরিয়েছে সেইটা দিয়ে একবার প্রথম সংখ্যাকে ভাগ করব, একবার দ্বিতীয় সংখ্যাকে ভাগ করব, নর্মাল ভাগ করব। যেমন 100 কে 12 দিয়ে ভাগ করব, করলে কত থাকে? 8 12 96 থাকতে 4। তো এখানে আমাদের ভাগশেষ কিন্তু কোনো কাজে আসবে না, আমাদের দরকার কিন্তু ভাগফলটা অ্যাকচুয়ালি। সেম আবার 12 দিয়ে 400 কে ভাগ করব। দেখো সিম্পল আমরা ভাগ করছি কিন্তু, 3 12 36, 4 0 3 12 36। তো আমাদের ভাগশেষ কোনো কাজে আসবে না। আমাদের কি প্রয়োজন? যে ভাগশেষটা তো কোনো কাজে আসবে না, আমাদের কি করতে হবে? 33, এই যে ভাগফলটা আমাদের প্রয়োজন। এবার দুটোরই ভাগফল বেরিয়েছে, এবার আমরা কি করব? দুটোকে বিয়োগ করে দেব, অর্থাৎ 33 বিয়োগ 8 করলেই আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে চলে আসবে। 33 থেকে 8 বিয়োগ করলে কত পড়ে থাকে? 25। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 25। তো এই জায়গাটা আমাদের একটু অ্যান্সারে পরিবর্তন করতে হবে। প্রথমটা কিন্তু উত্তর হয়ে যাবে, এখানে 2টা বসানো হয়নি, সেটাকে আমরা বসিয়ে দিলাম। তো আমাদের অ্যান্সার হবে 25। তো এই যে জিনিসটা আমরা করলাম, কি করলাম? প্রথমে যেটা দিয়ে দ্বারা বিভাজিত বলা থাকবে অঙ্কে, যদি একটা সংখ্যা বলা থাকে তাহলে তো আর লসাগু বের করা লাগবে না, তাহলে সেই সংখ্যা দিয়ে একবার প্রথমটা ভাগ করব, একবার দ্বিতীয়টা নেব, কিন্তু ভাগফল ভাগশেষ আমাদের কোনো প্রয়োজনে আসবে না। যদি দুটো সংখ্যা থাকে বা তিনটে সংখ্যা থাকে তাহলে তাদের প্রথমে লসাগু বের করতে হবে। লসাগু বের করে যেটা লসাগু থাকবে সেটা দিয়ে একবার প্রথমটা ভাগ করব, একবার দ্বিতীয়টা ভাগ করব। ভাগ করার পর দেখব যেটা ভাগফল রয়েছে ওই ভাগফল দুটোকেই আমরা বিয়োগ করব, তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তো এইভাবে যদি আমরা অঙ্কগুলোকে করি, শিখি জিনিসগুলোকে, তাহলে কিন্তু কভার করতে পারি। তাহলে দেখো খুব ভাইটাল জিনিস কিন্তু বিভাজ্যতা। একটা কি দুটো অঙ্ক তোমাদের কিন্তু যে কোনো এক্সামে থাকে। তো রিসেন্টলি দেখা গেছে প্রায় 30 খানার উপরে কিন্তু অঙ্ক দিচ্ছে। তোমরা একটু খেয়াল রেখো যে অঙ্ক কিন্তু মোস্ট ভাইটাল, শুধু এনটিপিসি নয়, রেলের গ্রুপ ডি এক্সামেও ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এর উপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে করা উচিত। শুধুমাত্র অঙ্ক নয়, জিআই প্রায় 50 থেকে 60% প্রশ্ন কিন্তু এখান থেকেই আসবে, অঙ্ক এবং জিআই। তাহলে বারবার কথাটা তোমাদের বলা হচ্ছে, তোমরা প্লিজ ক্লাসগুলোকে ফলো করো এবং এগুলোকে দেখার চেষ্টা করো, তাহলে অঙ্ক সম্পর্কে অনেক আইডিয়া তোমাদের চলে আসবে এবং সেগুলোকে নিয়ে তোমরা যদি অ্যানালাইসিস করো বা সেগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমাদের সফলতা হতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এটুকু তোমরা সিরিয়াস থাকো। তো আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো আমরা কিভাবে করতে পারি। দেখো আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো, পরে এমন দুটি অঙ্ক তোমাদের সামনে দেওয়া আছে, একটা কিন্তু আরআরবি গ্রুপ ডি তে এসছে 2018 সালে, আর একটা দিয়েছে এনটিপিসি 2016। তো উপরে যে অঙ্কটা দিয়েছে দেখো লসাগু এন্ড গসাগু, তো পরেই তোমরা বুঝতে পারছো এটা লসাগু গসাগুর অঙ্ক। তাহলে প্রথমে অঙ্কটা দেখছি, অঙ্কটা কি রয়েছে।
অঙ্কটাতে বলেছে লসাগু ও গসাগুর যোগফল 1150। লসাগু যদি গসাগুর 45 গুণ হয় ও একটি সংখ্যা যদি 125 হয় তবে অন্য সংখ্যাটি কত। এই অঙ্কটা কিন্তু বহু এক্সামে আসে, তোমাদের কিন্তু এই অঙ্কটা একটু লসাগু গসাগু একটু গুরুত্ব সহকারে করা উচিত, কারণ তোমাদের এক্সামে যে কারোর এক্সামে আসতে পারে। তো এই টাইপের অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করব একটু ভালো করে দেখো। আমি কিন্তু একটু শর্টে দেখাবো অঙ্কটাকে, কারণ এটাকে কিভাবে তাড়াতাড়ি করা যায় তার প্রসেসটাকে আমি তোমাদের আজকে শেখাবো। তো অবশ্যই তোমাদের বলবো যে যারা করেছো এর আগে তারা তো অবশ্যই দেখো জিনিসগুলোকে, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে। কিন্তু যারা নতুন রয়েছে তারা একটু বেসিকটাকে একটু শিখে নিয়ে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করব দেখো। লসাগু আর গসাগুর যোগফল বলে দিয়েছে 1150। এবার আমাদের বলেছে দেখো দ্বিতীয় পার্টটাতে আমাদের বলেছে লসাগু যদি গসাগুর 45 গুণ হয়, তাহলে আমাদের দুটো জিনিস এখানে বলেছে, এলসিএম অ্যান্ড এলসিএম। এবার বলেছে লসাগু যদি গসাগুর 45 গুণ হয়, তাহলে আমরা গসাগু যদি 1 ধরি তাহলে নিশ্চয়ই লসাগু 45 ধরবো। তাহলে 45 গুণ বলেছে রয়েছে, তাহলে এটা 1 হলে এটা 45। এবার দেখো লসাগু গসাগুর যোগফল আমাদের কত হবে 46। অঙ্কে দেখো বলা আছে 1150। তো অঙ্কে লসাগু আর গসাগুর যোগফল আমাদের বলে দিয়েছে 1150, আর আমরা বের করেছি লসাগু আর গসাগুর তাদের কন্ডিশন অনুসারে, অর্থাৎ এত গুণের কন্ডিশন অনুসারে তাদের যোগফল হচ্ছে 46। এবার বলতে পারি অঙ্কের এই 46 মানেই হচ্ছে 1150। এটা আমাদের সাধারণতভাবে আমরা বলতেই পারি, কারণ অঙ্কের অনুসারে অঙ্কের কন্ডিশন অনুসারে আমাদের এটাকে প্রেফার করতে তাই। তাহলে 46 দিয়ে আমরা যদি এটাকে করি তাহলে কত আসে আমরা দেখে নিই। 46 দুগুণী 92, 92 আসছে, এখানে হচ্ছে 230, তাহলে থাকবে হচ্ছে 25। অর্থাৎ 46 এর সাথে এটা 1150 যে 25 গুণ অবস্থাতে রয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে করি তাহলে 1 এর সাথে 25 গুণ করব 25, এবং 45 এর সাথেও 25 গুণ করব। 45 এর সাথে 25 গুণ করলে আসে 1125। তো আমরা সাধারণত ভাবে লসাগু কত হবে এবং গসাগু কত হবে পেয়ে গেলাম। কত হলো, লসাগু হবে হচ্ছে 1125 আর গসাগু হবে 25। দেখো অঙ্কে কিন্তু কোথাও নির্দিষ্ট করে লসাগু গসাগু বলা নেই, তাদের সম্পর্কটা বলা রয়েছে। আমরা এই সম্পর্ক থেকে লসাগু আর গসাগুটা আমরা বের করে নিয়ে আসলাম। এইবার অঙ্ক করতে আমাদের সুবিধা হবে, কারণ একটি সংখ্যা বলে দিয়েছে 125, অপর সংখ্যাটি কত হবে। এইবার এখানে একটা সূত্র আমাদের জানা উচিত, বা আমরা যারা করেছো বেশি তারা জানো যে আমরা জানি এখানে একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি মানে হচ্ছে যে সংখ্যা দুটির লসাগু করব এবং সেই সংখ্যা দুটিরই গসাগু করব, তাদের যেটা লসাগু বা গসাগু বেরোবে ওই সংখ্যা দুটির গুণফল যা হবে তাদের লসাগু আর গসাগুর গুণফল সমান হবে। এই সূত্রটা আমরা জানি। অর্থাৎ আমরা বলতে পারি লসাগু আর গসাগু এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা পেয়ে যাব। এবার সংখ্যা দুটির গুণফল পেয়ে গেলে একটি সংখ্যা যদি 125 হয় তাহলে নিশ্চয়ই অপর সংখ্যাটি ভাগ করলে আমরা পেয়ে যাব। এটা একদম সিম্পল জিনিস। তাহলে 25 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 5 থাকবে, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 5 5 25, অর্থাৎ 225। তাহলে অপশন এ হচ্ছে উত্তর। দেখো একদম সিম্পল ভাবে এটাকে বের করে ফেলতে পারি। তো অঙ্কটাকে আমি বোঝানোর জন্য একটু টাইম লেগেছে, কিন্তু তোমরা যদি করো তাড়াতাড়ি অঙ্কটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। কারণ প্রথম ক্যালকুলেশন তো তোমরা মুখে মুখেই করতে পারবে, তাহলে পরবর্তীকালে জিনিসটাকে যদি ভালো করে বোঝো তাহলে কিন্তু আর সেটাকে বের পেতে হবে না। নেক্সট যে অঙ্কটা বলেছে সেটা কিন্তু বর্গমূলের অঙ্ক। দেখো চিহ্ন দেখেই তোমরা বুঝতে পেরেছো এটা বর্গমূলের অঙ্ক। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব একটু শিখে নিই। তাহলে এই অঙ্কটাকে সলভ করতে হলে প্রথমে শুরু করব শেষ দিক থেকে। দেখো রুটের মধ্যে সবকটা সংখ্যা বলেছে, যোগ করে দিয়েছে, আবার রুট দিয়েছে, আবার যোগ করেছে। দেখো সিম্পল ভাবে অঙ্কটাকে রেখেছে। এইবার আমাদের এই অঙ্কটা শুরু করতে গেলে শেষ দিক থেকে শুরু করতে হবে। শেষ দিককে কত বলা আছে 64। তাহলে প্রথমে দেখো এই 64 এর বর্গ আমরা জানি, তাহলে 64 এর বর্গ কত, তাহলে 64 এর বর্গ জানি কত 8। এবার কি করব, দেখো এই বর্গ তো উঠে চলে গেল, এই সংখ্যাটা তো উঠে চলে গেল,
এখানে আসলো কত 8 চলে আসলো। এবার দেখো 136 সাথে 8 কি অবস্থায় রয়েছে, যোগ অবস্থায় রয়েছে। আমরা যদি 136 8 যোগ করি তাহলে নিশ্চয়ই পেয়ে যাব কত 144। তাহলে এটা দেখো আরেকটা রুটের মধ্যে রয়েছে 144। এবার 144 কে যদি রুট ভাঙাই তাহলে কত আসবে, আসবে কত 12 রুট এটা। এবার দেখো এই পার্টটা আমাদের তো উঠে চলে গেল, এর জায়গায় কত বসলো 12 বসলো। তাহলে 12-র সাথে এই সংখ্যাটা যোগ অবস্থাতে রয়েছে। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে থাকছে কত 400। এবার 400 দেখো রুটের মধ্যে রয়েছে, তাহলে 400 রুট যদি করি আমরা তাহলে কত থাকবে, 400 রুট করলে থাকবে 20। দেখো 20ও দেখো এর সাথে যোগ অবস্থাতে রয়েছে, তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে 169 আসবে। 169ও কিন্তু দেখো রুটের মধ্যে রয়েছে, তাহলে 169 কে ভাঙলে কত আসবে 13 আসবে। 13-র সাথে এই সংখ্যাটা যোগ অবস্থাতে রয়েছে, তাহলে 13-র সাথে এই সংখ্যাটা যোগ অবস্থায় থাকলে আসবে হচ্ছে 225। 225ও কিন্তু রুটের মধ্যে রয়েছে, তাহলে রুটটাকে যদি আমি তুলি তাহলে পড়ে থাকবে কত 15। দেখো অঙ্ক ইজিলি ভাবে আমরা অ্যান্সারটাকে বের করি। তো এইভাবে সিম্পল ভাবে অঙ্কটাকে যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজেই দেখো অঙ্ককে আমরা সলভ করতে পারছি। দেখো একটু বুঝে করলে কিন্তু জিনিসগুলোকে সহজেই করা যেতে পারে। তো অবশ্যই তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু আমার করানোর যে আগ্রহ সেটা কিন্তু বাড়বে। এবং তোমাদের যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় বা তোমাদের যে কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও, আমি সেগুলোকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে তোমরা বাড়ি বসেই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রস্তুতি নিতে পারবে। তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানো কমেন্ট বক্সের মাধ্যমে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি সবসময়ের জন্য, যে তোমাদের কি প্রয়োজন এবং তোমাদের কোনটা দরকার। তো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং অবশ্যই যে জিনিসগুলোকে তোমাদের বাড়িতে করতে গেলে বেঁধে যাচ্ছে তোমরা অবশ্যই সেটাকে পাঠিয়ে দাও কমেন্ট বক্সের মাধ্যমে, আমি সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। তো শুরু করছি, এর পরের যে অঙ্কটা রয়েছে সেগুলোকে আমরা কিভাবে করতে পারি। দেখো ভালো করে ক্লাস কিন্তু কন্টিনিউ দেখো, সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পরের অঙ্ক দেখো, পরেও দুটো এমন অঙ্ক রয়েছে, একটা কিন্তু আরআরবি গ্রুপ ডিতে এসছে আর একটা হচ্ছে এনটিপিসি এক্সামে এসছে। দুটোই যে অঙ্ক তোমাদের সামনে দেওয়া হয়েছে এই দুটোই কিন্তু বর্গ এবং বর্গমূলের অঙ্ক, অর্থাৎ স্কোয়ার এবং কিউব রুট। আচ্ছা এখানে যে দুটো রয়েছে একটাও কিন্তু কিউব রুটের অঙ্ক না, এগুলো সবই হচ্ছে স্কোয়ারের অঙ্ক। কিভাবে আমরা করবো এই অঙ্কগুলোকে সহজে কিভাবে করা যায় তার প্রসেস কিন্তু আমি বলবো। তো অবশ্যই এগুলোকে কিন্তু তোমাদের ভালো করে করতে হবে জিনিসটা। চলে কথা হচ্ছে অঙ্ক যে যত প্র্যাকটিসের মধ্যে থাকবে তার তত কিন্তু অঙ্ক স্কোরিং মার্কটা ভালো আসবে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো এবং বারবার প্র্যাকটিস করো, জিনিসটাকে বহুবার প্র্যাকটিস করো তাহলেই কিন্তু শিখতে পারবে। তাহলে দেখো অঙ্ক দুটোকে আমরা কিভাবে করতে পারি। প্রথম যে অঙ্কটাতে বলা রয়েছে 3375-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাকে কি করে করব একটু ফলো করো। তো প্রথম কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার পূর্ণবর্গ সংখ্যা মানে কি, পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে একই রকম দুটো সংখ্যার গুণফল যেটা আসবে সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমরা বলতে পারি 5 গুণ 5, তাহলে 5 5 কত 25, তাহলে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তেমনি 6 গুণ 6, 6 6 কত 36, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। তেমনি 12 গুণ 12, 12 গুণ 12 হচ্ছে 144, 144 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো অবশ্যই এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তোমরা নিজেরাও কিন্তু বের করতে পারবে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে একটা জিনিস এখানে বুঝতে পারলাম, একটা পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে একই রকম সংখ্যা দুবার থাকতে হবে। এই জিনিসটাকে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে একই রকম সংখ্যা দুবার থাকলে তবেই সেটা পূর্ণবর্গ সংখ্যা। এবার একই রকম সংখ্যা যদি দুবার থাকে তার মানে হচ্ছে 3375 একে উৎপাদকে ভাঙবো। হ্যাঁ দেখবো, ভেঙে দেখবো যে একই রকম দুটো সংখ্যা আসে কিনা। কিন্তু এই উৎপাদক করার নিয়ম কিন্তু তোমাদের জানা উচিত যে উৎপাদক করতে গেলে আমাদের কিন্তু সবসময় মৌলিক সংখ্যাকে দিয়ে ভাগ করতে হবে, আদার যৌগিক সংখ্যা দিয়ে ভাগ করা কিন্তু এখানে যাবে না। তো সবসময় মনে রাখবে উৎপাদক কিন্তু আমাদের সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে লাস্টে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 6 30, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 অক্ষে 5, 3 5 15, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ যাবে,
5 দুগুনি 10, 5 7 35। এবার 3 দিয়ে ভাগ যাবে, 3 নং 27, 3 থেকে 9। আচ্ছা, এইবার এর উৎপাদকগুলো কি কি আসছে? 5 আসছে, 5 5 3 3। এবার আমরা কি জানি, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা বলেছে, আমাদের এটাকে কি করতে হবে? খেয়াল করো যে একই রকম দুটো সংখ্যা আমাদের কিন্তু থাকছে। আর দেখো 5 কিন্তু একা এক্সট্রা থেকে গেছে, এর সাথে কিন্তু আর কোনো জোর নেই। 3 দেখো একই রকম দুটো সংখ্যা আছে, কিন্তু একটা 3 আরো একটা এক্সট্রা থেকে গেছে, মানে একটা 5 এক্সট্রা থেকে গেছে, একটা 3 এক্সট্রা থেকে গেছে। এদের কিন্তু জোর নেই এখানে কোথাও, মানে আর একটা 5 নেই। যদি আর একটা 5 থাকতো তাহলে কিন্তু আমাদের এটা পূর্ণবর্গ, আর একটা 5 বা আর একটা 3 থাকলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে আমাদের এটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হয়, তাহলে নিশ্চয়ই আর একটা 5 লাগবে, এখানে আরো একটা 3 লাগবে, তবেই তো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো দুটো 5 রয়েছে এখানে, আর একটা 5 থাকলে এখানে দুটো 5 হয়ে যেত, এখানে দুটো 3 রয়েছে, আর একটা 3 থাকলে এটাতেও দুটো 3 হয়ে যেত। তাহলে এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে আর একটা 5 লাগবে, আর একটা 3 লাগবে, তবেই কিন্তু এটা পূর্ণবর্গ হবে। তাহলে টোটাল গুণফল আকারে কত আসছে? 3 5 কত? 15। তাহলে যদি বলা হয় কোন ক্ষুদ্রতম গুণ করলে, তাহলে এখানে যেহেতু বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হবে, তাহলে আমাদের দুটোকে গুণ করে যেটা অ্যান্সার আসছে সেটাই এই সংখ্যার সাথে গুণ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অপশন বি হচ্ছে উত্তর। দেখো অঙ্ক কিন্তু একদম ইজি, শুধু তোমাদের মাথায় রাখতে হবে যে দেখতে হবে যে একই রকম দুটো সংখ্যা আসছে কিনা। যদি না আসে তাহলে ওই যে সংখ্যাটা কম আছে সেটাকেই তোমার অ্যান্সারে আনবে। যদি এরকম দুটো সংখ্যা থাকে তাহলে দুটোকে গুণ করে তোমার উত্তর আসবে, যদি একটা সংখ্যা থাকে তাহলে একটাই উত্তর। তো এইভাবে অঙ্কগুলোকে যদি করো তাহলে কিন্তু এটা প্রবলেম হবে না। তো বুঝে করাই বেটার অ্যাকচুয়ালি। তাহলে দেখো পরের অঙ্ক কি বলেছে, বলেছে 7952 এর গুণ 7958 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও সেম অঙ্ক, আগেরটাই কিন্তু গুণ বলেছিল, এটা কিন্তু যোগ বলেছে। কিন্তু অ্যাকচুয়ালি কথা হচ্ছে এত বড় সংখ্যার আমরা যোগ করব কি করে, বা কি করে এই যোগফলটা বের করব। কিন্তু এই অঙ্কটা কিন্তু করা একদম সহজ, এই দুটো সংখ্যার কিন্তু আমাদের গুণ করাও লাগবে না। দেখো একদম ইজিলি ভাবে এই দুটো সংখ্যাকে আমরা বের করে আনতে পারবো। কিভাবে করবো দেখো, প্রথম কাজ হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে আর এই যে সংখ্যাটা রয়েছে, এই দুটো সংখ্যার প্রথমে বিয়োগ করব। তাহলে 79527958, আমরা যদি এটাকে বিয়োগ করি দেখো আসছে কত? 6 আসছে। দেখো একটু ভালো করে নিজেরা বিয়োগ করো তাহলে কিন্তু পেয়ে যাবে বিয়োগ কর। তাহলে যখনই এরকম ধরনের কোনো অঙ্ক আসবে, প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুটোকে বিয়োগ করা। কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদম সহজ অঙ্ক, একটু বুঝে নিয়ে করলেই হয়ে যাবে। তো বিয়োগ করার পর যে সংখ্যাটা আসছে তাকে হাফ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে থাকছে কত? 3 থাকছে। আমি যা যা করছি একটু ভালো করে ফলো করো, এগুলো করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। যে কোনো টাইপের যে কোনো ধরনের অঙ্ক, এরকম অঙ্ক যদি থাকে তোমরা কিন্তু সহজেই উত্তর করতে পারবে। এবার কথা হচ্ছে তাহলে কি করলাম, প্রথমে বিয়োগ করলাম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর যে সংখ্যাটা আসছে তার বর্গ করে দাও। তাহলে 3 এর বর্গ কত? 9। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, অর্থাৎ 9 যোগ করতে হবে। দেখো একদম সহজ, আগের অঙ্কটা করতে অতটা তোমাদের করতে হলো, কিন্তু এই অঙ্কটা তো কিছুই করতে হলো না। প্রথমে আমরা কি করলাম, এই দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করার পর তাকে অর্ধেক করলাম, 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর যে সংখ্যাটা আসছে তার বর্গ করে দিলাম, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাবো। অর্থাৎ এই 9 যোগ করলে যোগফল এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো বন্ধুরা দেখো আজকে যে অঙ্কগুলো তোমাদের করালাম, অ্যাকচুয়ালি কোনো কোনো অঙ্ক রেলের গ্রুপ ডিতে এসছে, কোনো কোনো অঙ্ক এনটিপিসিতে এসছে। তো অবশ্যই এই যে টাইপের অঙ্ক, অ্যাকচুয়ালি কিছু টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করিয়েছি, কিছু নাম্বার সিস্টেমের অঙ্ক, কিছু তোমাদের লসাগু গসাগুর অঙ্ক, কিছু বর্গমূলের অঙ্ক। তো এগুলোকে নিয়েই কিন্তু টোটাল এক্সামটা কন্ডাক্ট করা হয়, টোটাল এক্সামের মধ্যে থাকে। তো অবশ্যই আমি সাধারণতভাবে যে প্রথম দিকে যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি দেখাচ্ছি, যেগুলো হচ্ছে বেশিরভাগই কিন্তু তোমাদের পাটিগণিতের পার্ট রিলেটেড। অর্থাৎ এরপরে কিন্তু আমি আস্তে আস্তে বীজগণিত দেখাবো, যে অঙ্কগুলো আসে এক্সামে সেগুলোকে দেখাবো, জ্যামিতি দেখাবো, তারপর হচ্ছে পরিমিতির অঙ্ক দেখাবো। তাহলে এইভাবে একেবারে কন্ডাক্ট করে তোমরা যদি প্ল্যানিং সহিত তোমরা এগোতে পারি, তাহলে কিন্তু এক্সাম কিন্তু আমাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে। তো আমি এতগুলো ক্লাস যখন করালাম তোমাদের, এই 6টা ক্লাস রানিং চলছে তোমাদের। সাধারণত ভাবে এই 6টা ক্লাসের মধ্যে কিছু জিআই অঙ্ক করিয়েছি,
কিছু সাধারণত অঙ্ক করিয়েছি। তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে তোমরা অ্যানালাইসিস করো যে এর মধ্যে কোন টাইপগুলো বেশি রয়েছে। আমার কিন্তু করা হয়ে গেছে, আমি কিন্তু সেই অনুসারে এগোবো। তোমরা অবশ্যই যারা বাড়িতে প্র্যাকটিস করছো তারা অবশ্যই অ্যানালাইসিস করো যে কোন অঙ্কগুলোকে আমাদের ইন্ডিকেট করে এগোনো উচিত, কোন অঙ্কগুলো আসছে সেগুলোকে কিন্তু ভালো করে করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক অঙ্ক নিয়ে। এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এবার টেকনিক্যাল আসবে এরপরে। সমস্ত ধরনের অঙ্ক নিয়ে প্রিভিয়াস ওয়ারের প্রশ্নগুলোকে সলভ করা, কোন ধরনের প্রশ্ন আসছে, কোনগুলো পরবর্তী এক্সামে আসতে পারে, সব ধরনের নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণে তোমরা প্রস্তুতি নিতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।